দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই আমার এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস এবং এখানে ইতিহাস ভূগোল বাংলা খুব যত্ন সহকারে বুঝিয়ে দেওয়া হয়। যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা যদি চাও এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারো এবং চ্যানেলটির একটি ভিডিও তোমরা দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগছে এবং ভিডিওটি তোমার কাছে খুবই গ্রহণযোগ্য হচ্ছে, তখন গিয়ে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। ঠিক আছে? কোনো বাধ্যবাধকতা নেই যে চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করতেই হবে, কিন্তু সাবস্ক্রাইব করে নিলে সুবিধাটা কোনখানে, তুমি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে কোন সময় ভিডিও আপলোড করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আসছি প্রসঙ্গে। এবং আজকের ভিডিও ইতিহাস প্রসঙ্গে এবং ইতিহাসের পঞ্চম অধ্যায় আলোচনার বিষয়বস্তু। দেখো, সদ্য সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে এবং দ্বিতীয় যে সেমিস্টারের সিলেবাস সেটাও কিন্তু শুরু করে ফেলতে হবে, কারণ তা না হলে ইতিহাস কিন্তু কমপ্লিট করা এতখানি সোজা নয়। আর বিগত দিনে ইতিহাস তোমরা যেভাবে মুখস্থ করতে, সেটা কিন্তু ক্লাস 10-এর বা মাধ্যমিকের ইতিহাস প্রসঙ্গে কিন্তু একদমই খাটে না। এখানে কিন্তু তোমাকে ইতিহাসটা কি করতে হবে, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? এবং দেখো, যেটা তুমি বুঝলে, যে ধারণাটা তোমার লাভ হয়ে গেল, যেটা তুমি যে ফ্যাক্টটা বুঝলে, সেটা সম্পর্কে তোমার ইনফরমেশন তুমি বিভিন্ন বই থেকে নিতেই পারো। কিন্তু যদি তুমি বিষয়বস্তু বুঝতে না পারো, তাহলে ইনফরমেশন নিয়ে শুধু ইনফরমেশন মুখস্থ করে ইতিহাসে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। ইতিহাসটা কিন্তু আসলে বুঝতে হবে। দেখো, পঞ্চম অধ্যায়ের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত। আমি আগেই বলেছি যে 19 শতক 20 শতক কিভাবে বুঝবে। 19 শতক মানে হচ্ছে 1801 থেকে শুরু করে 20 শতকের মধ্যভাগ বলেছে, তার মানে 1950-এর পরবর্তী 50 অবধি। ঠিক আছে? তাহলে তুমি সবটা এই সময় যে তোমার বিকল্প চিন্তা বা উদ্যোগ নেওয়া হয়েছিল। বিকল্প চিন্তা মানে কি, যদি দেখো আমরা এর আগের যে অধ্যায়গুলোতে পড়েছি কি, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তারপরে কি হলো, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা কিন্তু ফলপ্রসূ হয়নি। মানে পরিপূর্ণভাবে যেটা সিপাহীদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কিন্তু চরিতার্থ হয়নি। সেখানে দেখা গেছে কিছু স্তুতি বাক্য, কিছু ভালো কথা ব্রিটিশরা অবশ্যই বলেছে, সন্তোষজনক পদক্ষেপ নিয়েছে, তারা কিন্তু ভারতীয়দের খুশি করতে চেয়েছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভার তারা নিজেরা ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করেছে সরাসরিভাবে। কিন্তু যে দাবি দাবাগুলো ভারতীয়দের থেকে আসছিল, তারা কিন্তু সেটা ফুলফিল করেনি এবং যার জন্যই বিভিন্ন সভা সমিতি গঠন করা হলো, যাতে পরিকল্পিতভাবে ব্রিটিশ বিরোধী একটা পদক্ষেপ নেওয়া যায় এবং ব্রিটিশ অনুরাগী যে ভারতীয়রা রয়েছে, তাদের যে অনুরাগ যথার্থ নয় সেটা যাতে বুঝিয়ে দেওয়া যায় এবং বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী বা দমনমূলক আইনগুলো আছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়, দেশপ্রেমের ভাব জাগ্রত করা যায়, সেই চেষ্টা করা হয়েছিল। এরপরে দেখো, এরপরে তো শুধুমাত্র মুখে বলে হচ্ছে না, তখন এবার লেখালেখি করা, এবার শুধুমাত্র ব্রিটিশ বিরোধী পদক্ষেপ নিলেই তো হবে না। ব্রিটিশরা চলে যাওয়ার পরও ভারতের পরিকাঠামোতে শিক্ষা, সংস্কৃতি, শিল্প এবং বিভিন্ন স্কুল কলেজ যাতে সুন্দরভাবে গড়ে ওঠে, এবং সেই গড়ে তোলার পেছনে ভারতীয়দের একটা মহান উদ্যোগ তো থাকতেই হবে। ঠিক আছে? এবং প্রথমেই তারা যে উদ্যোগটি নিয়েছিল সেটা হচ্ছে জনমত গঠন করা। এবং এই জনমত গঠন করার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকায় যেটাই থাকে সেটা হচ্ছে মুদ্রণ শিল্প। ঠিক আছে? আমরা পৃথিবীতে প্রথম যে মুদ্রণের কাজটি যিনি করেছিলেন তিনি হচ্ছেন জোহানেস গুটেনবার্গ। তাকে ছাপাখানার জনক বলা হয়। ভারতে হচ্ছে চার্লস উইলকিন্স। ঠিক আছে? রংপুর বার্তাবহ পত্রিকা প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল, এটাই হচ্ছে প্রথম পত্রিকা। কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রিটিশরাই কিন্তু প্রথম উদ্যোগ নিয়েছিল, মিশনারিরা কিন্তু উদ্যোগ নিয়েছিল ছাপাখানা প্রতিষ্ঠার, কিন্তু পরবর্তীকালে ভারতীয়রা এই উদ্যোগের পথেই পা বাড়িয়েছে, তারা কিন্তু এই উদ্যোগটিকে নিজেদের ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগিয়েছে। ঠিক আছে? আসছি সেই বিষয়। আগে বলি যে ছাপাখানার এই যে কর্মকাণ্ড, এখানে
শ্রীরামপুর মিশনে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামপুর মিশনের ছাপাখানা ছিল এশিয়ার সর্ববৃহৎ ছাপাখানায় পরিণত হয়। আর এই ছাপাখানার কর্মকর্তা যিনি ছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির মুন্সি ছিল রামরাম বসু, এবং উইলিয়াম কেরিকে এই ছাপাখানার যে বিভিন্ন বাইবেলের 11টি ভাষায় বাইবেলকে প্রকাশ করা হয়েছিল, উদ্দেশ্য ছিল ভারতীয়দের মিশনারিতে পরিণত করা। এবং এই অনুবাদ ক্ষেত্রে বা অনুবাদ গ্রন্থ ছাপার ক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার মার্জিত অক্ষর তৈরি করেছিলেন, এবং সেই মার্জিত অক্ষরকে আরো উন্নত মানের করে তোলেন সুরেশচন্দ্র মজুমদার। তিনি লাইনোটাইপ, ঠিক আছে, ও অক্ষর তৈরি করেন। এবং এক্ষেত্রে এই দুজনের অবদান কিন্তু খুবই অনস্বীকার্য। এবং পঞ্চানন কর্মকার তিনি স্বর্ণকার ছিলেন, এবং তার পক্ষে সম্ভব হয়েছিল হরফ তৈরি করা। ঠিক আছে, তিনি হরফ তৈরি করতেন, এবং তিনি উইলিয়াম কেরিকে নানাভাবে সাহায্য করেছিলেন। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, জেমস ওয়াট তিনজনে মিলে শ্রীরামপুর মিশন চালাতেন, এবং শ্রীরামপুর মিশন তাকে তাদের সহযোগিতা করার জন্য আরো অনেক শিক্ষিত ব্যক্তিবর্গ ছিলেন, যারা হচ্ছেন প্রবোধচন্দ্র বাগচি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে, এরকম অনেকেই ছিলেন যারা তাদের সাহায্য করতেন। এবং ফোর্ট উইলিয়াম কলেজে কিন্তু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মদন মোহন তর্কালঙ্কার, রামরাম বসু, প্রবোধচন্দ্র বাগচি, এরা রাজীব লোচন মুখোপাধ্যায়, এরা শিক্ষকতা করতেন। এবং কেন ফোর্ট উইলিয়াম কলেজই বলো আর শ্রীরামপুর মিশনই বলো, দুটোই কিন্তু 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রীরামপুর মিশন তো ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামপুর মিশনে, এবং এখানে শুধু বাইবেল নয়, মঙ্গল কাব্য, কীর্তিবাসী রামায়ণ থেকে শুরু করে উইলিয়াম কেরির লেখা কথোপকথন, ইতিহাসমালা এবং অনেক বই, ঠিক আছে, 32 সিংহাসন, অনেক বই সেখানে ছাপানো হয়েছিল। ঠিক আছে, অনেক পাঠ্য বইও ছাপানো হয়েছিল। আর ফোর্ট উইলিয়াম কলেজও 1800 সালে প্রতিষ্ঠিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজে ব্রিটিশ তারা সিভিল যারা ছিল, তারা সিভিল সার্ভেন্ট ছিল, তারা ভারতে এসে ভারতীয়দের ভাষা বুঝতে পারতো না, সেই জন্য তারা ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষা গ্রহণ করত, এবং তারা এখানকার ভাষা জ্ঞান তারা অর্জন করত। এছাড়া এখানে গঙ্গা কিশোর ভট্টাচার্যের নাম তো বিশেষভাবে উল্লেখযোগ্য। গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা। তিনি বঙ্গভাষা প্রকাশিকা সভারও সভাপতি। পাশাপাশি তিনি প্রথম রঙিন পুস্তক প্রকাশিত করেন। তিনি ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্য ছবি সহ প্রকাশ করেছিলেন। ঠিক আছে, তিনি যে ছাপাখানা প্রতিষ্ঠিত করেছিলেন সেটা তার উদ্যোগে, সেটা হচ্ছে বাঙালির প্রথম মানে সেই ছাপাখানার যে বই সেটা তিনি বিক্রি করতেন। তিনি ছিলেন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা। তাকে দেখে, এবং তার পাশাপাশি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ইনিও সম্পাদনা করেছিলেন পত্রিকার নাম সংবাদ প্রভাকর। এই সমস্ত বাঙালিদের দেখে আরো অনেক বাঙালি এগিয়ে আসেন, তারাও ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং ছাপাখানাকে একটা ব্যবসায়িক উদ্যোগে নিয়ে যান। ঠিক আছে, এছাড়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ইনি যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ ত্যাগ করে দেন, তিনি কিন্তু সংস্কৃত প্রেস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। তার লেখা বর্ণ পরিচয় ভাবলে অবাক হতে হয় যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবদ্দশায় 35 লক্ষেরও অধিক কপি ছাপানো হয়েছিল। এবং বর্ণ পরিচয় আর মদন মোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা, এই বইটি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। আরেকটি ছাপাখানার কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্কুল বুক সোসাইটি। ঠিক আছে, স্কুল বুক সোসাইটি একটি বিশাল উদ্যোগ নিয়েছিল ছাপাখানার বিষয়। এটিতে পাঠ্য বই বিপুল আকারে ছাপানো হতো, এবং এই ছাপা বই ঘরে ঘরে পৌঁছে যেত সহজে, কারণ এর মূল্য খুবই কম ছিল। ঠিক আছে, বিপুল আকারে পাঠ্য বই ছাপানো এবং কম মূল্যে ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়ার কাজ করেছিল স্কুল বুক সোসাইটি, যার জন্য পঠন পাঠনের কাজ হয়ে যায় সহজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে শ্রীরামপুরে যে
শ্রীরামপুরে যে ডিগ্রি কলেজ স্থাপন হয়েছিল সেটাই কিন্তু এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ। এবং মিশনারিরাও প্রচুর স্কুল স্থাপন করেছিল, কিন্তু মিশনারিদের উদ্যোগে স্থাপিত স্কুলকে আমরা প্রথম বালিকা বিদ্যালয় বলি না বা প্রথম স্কুল বলি না, কারণ তারা ভারতীয় ছিল না, সেই কারণে সেই জন্য আমরা বেথুন স্কুলকে প্রথম বালিকা বিদ্যালয় বলি। কিন্তু মিশনারিরা কিন্তু প্রথম ডিগ্রি কলেজ স্থাপন করেছিল, যেটা হচ্ছে এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ। ঠিক আছে, এবার দেখো আরো অনেক প্রেস স্থাপিত হয়েছিল, যেটা হচ্ছে অনারেবল কোম্পানিজ প্রেস, এবং আরো অনেক প্রেস স্থাপিত হয়েছিল। সেখানে আরো অনেক বাঙালি উদ্যোগ নিয়েছিলেন, বই ছাপানোর কাজ উদ্যোগ নিয়েছিলেন, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও অনেক বইকে বাংলায় অনুবাদ করেছিলেন, যেমন সীতার বনবাস, ভান্তিবিলাস, ৩২ সিংহাসন, ঠিক আছে, এরকম বই। এছাড়া বেতাল পঞ্চবিংশতি, এই সমস্ত বইও কিন্তু ছাপানো হয়, এবং ছাপানো হওয়ার ফলে সকলের মধ্যে একটা পাঠ্য বই বা এই সমস্ত গল্পের বইয়ের প্রতি আগ্রহ জন্মায়। বাড়ির মেয়েরা বিশেষ করে, তারা তো বাইরে বেরোতে পারতো না, তারা এই বই পড়ে কিন্তু খুব আনন্দ পেত। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে নীতি শিক্ষার কিছু বই, হিতোপদেশ, ঈশপের গল্প, ঠিক আছে, এই সমস্ত গল্পের বই, আরো অনেক বই বাচ্চাদের হাতে, শিশুদের হাতে পৌঁছে যায়, এবং এগুলো বড়দের কাছেও অনেক বেশি মনোগ্রাহী হয়ে ওঠে। এই তো গেল ছাপাখানার কথা, ছাপাখানার বিকাশের কথা। এবং এরপরে আসছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠার কথা। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীও কিন্তু মুদ্রণ শিল্পে একটা যুগান্তকারী ঘটনা স্থাপন করেছিলেন। তিনি সাহিত্যিক, চিত্রকর, প্রকাশক ছিলেন। তিনি ছাপাখানার ক্ষেত্রে যেটা করেছিলেন সেটা হচ্ছে তিনি ছাপাখানা তো উন্নত করেই ছিলেন, পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকা, শিশু পত্রিকা প্রকাশের কাজ শুরু করেন, যেটা হচ্ছে সখা, সাথী, মুকুল, বালক প্রভৃতি। এছাড়া সন্দেশ পত্রিকা, সেটা তো খুবই জনপ্রিয় হয়েছিল, এবং শিশুদের রামায়ণ, সেটা হচ্ছে ছেলেদের রামায়ণ, এটা তিনি প্রকাশ করেছিলেন, এবং সেখানে বেশ কিছু ছবিও তিনি এঁকেছিলেন। এছাড়া তিনি যে ইউএন রায় অ্যান্ড সন্স নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন, একটি স্টুডিও খুলেছিলেন, এবং সেখানে প্রিন্টিং শিল্পের কাজ বিকাশ লাভ যাতে হয় তাড়াতাড়ি, সেই কাজও কিন্তু করেছিলেন। এবং প্রসেস প্রিন্টিং এর কাজ, প্রসেস প্রিন্টিং মানে হচ্ছে ডট 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 দিয়ে থাকবে, এবং ডটগুলো জুড়লে একটা প্রিন্টিং হয়ে যাবে, একটা চিত্র হয়ে যাবে, এটা হচ্ছে প্রসেস প্রিন্টিং। এই কাজ তিনি শুরু করেছিলেন, এবং এই কাজ, এটা হাফ ব্লক প্রিন্টিং কাজ বলে এটাকে। ঠিক আছে, এই কাজ আরো উন্নত করার জন্য, এবং সন্দেশ পত্রিকা তারই প্রকাশিত পত্রিকা বললাম, এবং এই কাজকে আরো উন্নত করার জন্য তিনি সুকুমার রায়, তার পুত্র সুকুমার রায়কে বিলেতে পাঠিয়েছিলেন। এবং তার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জনপ্রিয় বইগুলোই হচ্ছে ছেলেদের মহাভারত, ছেলেদের রামায়ণ, গুপি গাইন বাঘা বাইন, সেকালের কথা, টুনটুনির বই, খুবই জনপ্রিয় বই এগুলো, বাচ্চাদের কাছে তো বটেই, বা বড়দের কাছেও খুবই মনোগ্রাহী বই এইগুলো। এরপরে যেটা ঘটনায় আসছি সেটা হচ্ছে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হচ্ছে ব্রিটিশরা চলে যাওয়ার পর ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষের পরিকাঠামো কিভাবে সাজানো হবে তারই একটা পরিকল্পনা। আজকে এই পর্যন্ত, বাই।